মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. তনিমা ভয়ে চিৎকার করে উঠতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। বিস্ফারিত চোখে সে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে। মেয়েটা এবার এক পা করে এগিয়ে এলো তনিমার দিকে। ভয়ে আর আতঙ্কে তনিমা চোখ বন্ধ করে থাকলো। আর বুঝি নিস্তার নেই ওর হাত থেকে আজ। এবার তার গলা ঠিক টিপে ধরবে। সেই অবস্থাতেই তনিমা শুনল সেই খিলখিল করে হাসছে আর বলছে, আমায় দেখে ভয় পেলে বৌমণি? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। একমাত্র তোমার ওপর আমার যে অনেক ভরসা গো, তাই তো ছুটে এসেছি তোমার কাছে। আমায় ফিরিয়ে দিও না তুমি। আমি যে তোমার কাছে এসেছিলাম ভরসা করে, আমার যন্ত্রণার কথা বলতে। তুমি শুনবে না আমার কথা? কাউকে তো বলতে পারিনি বিশ্বাস করে আমার যন্ত্রণার কথাগুলো। তোমার কাছে আমি যে অনেক আশা নিয়ে এসেছি গো বৌমণি। ও বৌমণি, শুনছ? না, তনিমার আর কোনো সার নেই। সে অজ্ঞান হয়ে গেছে ভয় পেয়ে। এতটা ভয় সে কোনো দিন পায়নি। নমস্কার, আমি সৌরভ, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38A বিচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেক মোটিভেট করে। চলো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে লেখিকা সুদীপ্তা ঘোষের কলমে এক হাড় হিম করা ভয়ের গল্প, মামনি। আজকের গল্প পাঠে রয়েছে দেবাঞ্জন, গল্পের সূত্রধর আমি সৌরভ। অন্যান্য চরিত্রে বর্ণালী, প্রিয়ম, পার্থ, রাজ, অতনু, পূজা, দিব্যেন্দু, কৃষ্ণকলি, দুর্বা। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, মামনি। আজ 1 মাসের ওপর হলো তনিমার বিয়ে হয়েছে অমিতের সাথে। ও উত্তরবঙ্গের মেয়ে, কিন্তু বিয়ে হয়েছে কলকাতা শহরে নয়, বরং পশ্চিমবঙ্গের একটা গ্রাম বলা যায়। জায়গাটা শহর থেকে বেশ অনেকটা দূরে একটা গ্রামের মধ্যে তনিমার শ্বশুর বাড়ি। গ্রামের নাম নারায়ণগঞ্জ। চারদিক সবুজ গাছপালা দিয়ে ঘেরা জায়গাটা বেশ ভালোই লাগে তনিমার। ওর সব থেকে প্রিয় জায়গা হলো শোবার ঘরের জানলা দিয়ে দূরে যে নদীটা দেখা যায় সেইটা। ওই নদীটার নাম নাকি ফুলি। কি সুন্দর মিষ্টি নাম। নদীটা খুব বেশি বড় না হলেও নৌকা চলাচল করে দিনরাত। ওদের এই বাড়ির পিছন দিকে একটা বেশ বড় বাগানও আছে। ফল ফুলের নানা গাছের সমারোহ। কামিনী, চাঁপা, কদম, বেল, জুঁই, মাধবীলতা, এরকম অনেক ফুল গাছে আলো হয়ে রয়েছে বাগানটা। বিকাল থেকেই ফুলের গন্ধ যেন মাতিয়ে রাখে তনিমাকে। তাছাড়া ফলের মধ্যে আম, কাঁঠাল, পেয়ারা, লেবু কি নেই বাগানে। সেই বাগানের গাছের ফাঁকে ফাঁকে দেখা নদীটাই ওর ভালো লাগার জায়গা। নদীর বুকে ভেসে চলা নৌকার সাথে তনিমার মনটাও যেন ভেসে চলে যায় দূর থেকে দূরে। আর ওর সব থেকে প্রিয় হচ্ছে চাঁপা ফুলের গাছটা। থোক থোক ফুটে থাকা চাঁপা ফুলের গন্ধ তনিমাকে আকুল করে দেয়। কি যে ভালো লাগে তার বলার নয়। বাপের বাড়িতে এত সুন্দর ফুলের গাছ ছিল না, আর নদী তো নয়ই।
তাই তনিমার জায়গাটার প্রতি ভালো লাগাটা অনেক বেশি। পুরো দোতলা জুড়ে সারাদিন তারই রাজত্ব, কারণ অমিত সেই সকালে বেরোয়, সন্ধ্যের সময় ফেরে। ওর স্কুলটা বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। এ বাড়িতে 4টে মাত্র লোক, শ্বশুর, শাশুড়ি, তনিমা আর অমিত। তাই কাজকর্ম তেমন কিছুই নেই। সকাল থেকে রাত অবধি কাজের মাসি বুলা সমস্ত কিছুই সামলায়। সে রাতের বেলা খেয়ে দিয়ে বাড়ি চলে যায়, কাছেই থাকে। তনিমা কোনো কাজ করতে গেলেই বুলা মাসি বাধা দেয়। তুমি এবাড়ির নতুন বউ, এখনই কাজ করবার দরকার কি? পরে সবকিছু তোমাকেই তো করতে হবে। সারাটা দিন নিষ্কর্মা হয়ে কি করব বলো তো? এরপর তো কাজ করতেই ভুলে যাব। তখন সংসারই তোমাকে কইরে নেবে গো, দেখো ঠিক। ভুলতে চাইলেও ভুলতে পারবে না। যেমন একবার সাঁতার শিখলি আর ভোলা যায় না। সংসারটা যে তোমাদেরই গো বৌমনি। দোতলায় তো তনিমা একাই কাটায় সেই সকাল থেকে সন্ধে অবধি। শুধু খাবার সময় নিচে নামে সে। শাশুড়ি তো বাতের ব্যথায় বেশি হাঁটাচলা করতে পারে না। শ্বশুরও প্রায় সেই রকম, অ্যাজমায় ভোগে সারা বছর। সংসারটা তাই চালায় মূলত বুলা মাসি, তার ওপর সমস্ত ভার। সকাল থেকে রাত অবধি তার কাজের শেষ নেই, আর একা হাতে সব সামলায়। তনিমার এক দেওর আছে, রনিত নামে। যদিও তাকে সে দেখেনি, প্রায় 1.5 বছর ধরে সে সিঙ্গাপুরের বাসিন্দা হয়ে আছে। দাদার বিয়েতেও সে দেশে ফেরেনি। 1.5 বছর আগে রনিত যখন তার মামার কাছে সিঙ্গাপুর চলে যায়, অমিত তখন ছিল কলকাতায়। ওর এক পিসি থাকেন সেখানে। তিনি তখন খুব অসুস্থ হয়েছিলেন। পিসি তার বাড়িতে একাই থাকেন। অমিত তাকে দেখতেই যায় কলকাতায়। তিনি পুরোপুরিভাবে সুস্থ হওয়ার পর বাড়ি ফেরে সে। 1 সপ্তাহ পর বাড়ি এসে শোনে ভাই রনিত নাকি হঠাৎই সিঙ্গাপুর চলে গেছে মামার কাছে। মামার কাছে একবার বেড়াতে যাবে বলে রনিতের পাসপোর্ট অবশ্য আগেই করা ছিল, কিন্তু হঠাৎ করে এভাবে সিঙ্গাপুর চলে যাওয়াটা বড়ই আশ্চর্য লেগেছিল অমিতের। আর 1.5 বছর হয়ে গেছে, অথচ রনিত ফিরে এলো না। কেন কে জানে? বাড়িতে ফিরতেই চায় না রনিত। বাবা মাকে জিজ্ঞেস করেও কোনো সদ উত্তর পায় না। অথচ রনিত তো ছিল ওদের নয়নের মণি। সেই ছেলেকে ছেড়ে ওরা এতদিন কি করে আছে সেটাই আশ্চর্য। কলেজের 2nd ইয়ারে পড়তে পড়তে রনিত চলে যায় সেখানে। আর এখন তো শুনছে ওখানেই নাকি চাকরি করছে। রনিতের ফটো তনিমা দেখেছে। অমিতের একেবারেই বিপরীত। স্মার্ট হ্যান্ডসাম হলেও চেহারার মধ্যে একটা উদ্ধত ভাব যেন ওর। আর অমিত সেই তুলনায় শান্ত, নম্র আর ভদ্র। এত শান্ত স্বভাবের মানুষ ছাত্রদের কি করে সামলায় তা কে জানে। তনিমা এই নিয়ে খুব হাসে। শুনে অমিত বলে, সব ছাত্র আমার কাছে ছোট ভাইয়ের সমান। আমি নিজেকে শিক্ষক নয়, ওদের বড় দাদা মনে করি, বুঝলে হে অর্ধাঙ্গিনী। স্কুলে ইংরেজি পড়ায় সে। তনিমা শুনেছে খুব ভালো পড়ায়, আর ছাত্রদের কাছে খুব জনপ্রিয় তাদের অমিত স্যার। আজকাল রাতের বেলা তনিমা শোয়ার পর একটা নূপুরের আওয়াজ শুনতে পায়। আর এই আওয়াজ শুনে রোজ রাতেই তার ঘুম ভেঙে যায়। কে যেন ঝুমঝুম আওয়াজ তুলে হাঁটছে ওপাশ থেকে এ পাশে, অথচ দরজা খুলে কাউকে দেখতে পায় না। অমিতকে সে বলেছে এটা। কথাটা শুনে হেসেছে খুব অমিত। বলো কি? হ্যাঁ, নুপুরের আওয়াজ? এতদিনে আমি তো কোনো নুপুরের আওয়াজ শুনিনি। অথচ কেন তোমাকে পেয়ে সে তা নাচ দেখাতে চাইছে বলো তো? আমি যে তোমার মানে ভুলভুলাই আর মঞ্জুলিকা। দূর, তোমাকে না কিছু বলাই বৃথা। তোমার সবেতেই খালি মজা। আরে সত্যি বলছি, আমি নুপুরের আওয়াজ শুনেছি। আচ্ছা বাবা, ঠিক আছে, মানলাম শুনেছো। নাও এবার ঘুমাও দেখি। ও মা, ঘুমোলে হবে? দেখবো না বাইরে কে আছে না না আছে? আরে ধুর, ছাড়ো না। দরজা খুলে রাতে বাইরে বেরোতে হবে না আর। কেন, কি হয়েছে? আরে কি দরকার? নতুন জায়গা, তার উপর এটা গ্রাম।
রাতে হুট করে দরজা খুলে বেরোনোটা ঠিক নয়। না না, ছাড়ো ওসব। এই বলে অমিত পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। ব্যাপারটা কি হলো? ওই নূপুরের আওয়াজ কি শুধু আমি শুনতে পাই, কিন্তু আর কেউ শুনতে পায় না কেন? আমি তো মাত্র কদিন হলো এই বাড়িতে এসেছি, নাকি সবটাই আমার মনের ভুল? হ্যাঁ, সেটাই হবে হয়তো। এই সব ভাবতে ভাবতে তনিমাও ঘুমিয়ে পড়ে। আসলে তনিমা চিরকালই একটু ভাবপ্রবণ মেয়ে। তবে কদিন বাদে নূপুরের আওয়াজ না এলেও একটা কান্নার আওয়াজ ভেসে এলো বাইরে থেকে। মনে হলো ওর ঘরের বাইরে বসে কেউ যেন কাঁদছে গুমরে গুমরে। সেদিন তনিমা চিন্তিত হয়ে উঠল। এ কি, কে কাঁদছে এভাবে? ঘুমন্ত অমিতকে ধাক্কা দিয়ে তুলল সে। ওগো, এই এই কি গো, শুনছো? ওঠো, ওঠো না। শোনো না, বাইরে কেউ যেন একটা কাঁদছে। কিন্তু কাঁচা ঘুম ভেঙে বিরক্ত হলো অমিত। আবার কি হলো? কই, কোথায় কান্না? তুমি যে কি করো না প্রতিদিন। দিলে তো আমার কাজে ঘুমটা ভাঙিয়ে। বিরক্ত মায়েরি। আরে ওই তো শোনো, বাইরে কেউ একটা কাঁদছে। দরজা খুলে একবার দেখবো? আচ্ছা দাঁড়াও, দেখছি, দাঁড়াও। তুমি না। বাইরে দরজা খুলেও কাউকে দেখতে পায় না সে, আর এই জন্য তনিমার ওপর রেগে গিয়ে বলে, এসব কি শুরু করেছো বলো তো? হ্যাঁ, কোন দিন নুপুরের আওয়াজ, কোন দিন কান্নার শব্দ। তোমার মাথাটা কি এবার খারাপ হয়ে যাচ্ছে নাকি? সুস্থ সবল মেয়েকে বিয়ে করে আনলাম, এখন তো দেখছি তুমি পাগলের মতো আচরণ করছো। আমায় ঘুমোতে দাও প্লিজ, এবার সত্যি বিরক্ত করো না। এই বলে শুয়ে পড়ে অমিত। তনিমার খুব খারাপ লাগে। সত্যিই তো, এভাবে কাউকে কাঁচা ঘুম ভাঙিয়ে তোলা ঠিক নয়। তার এটা একেবারেই উচিত হয়নি। কিন্তু এসব সেই একা শুনতে পাচ্ছে কেন? তনিমার খুব চিন্তা হচ্ছে। সত্যি কি সে পাগল হয়ে যাবে এবার? মাত্র কদিন হলো এ বাড়ির বউ হয়ে এসেছে, আর এসে থেকে তার এসব কাণ্ড কারখানায় সবাই তো হাসবে নয় বিরক্ত হবে। তবে রোজ রাতে সে পাশের ঘরটায়, মানে রনিতের ঘরের ভিতর কান্নার আওয়াজটা পেত, কিন্তু সে আর ভয়ে কাউকে কিছুই বলতো না। কে কি বলবে, তাই কানে বালিশ চেপে ঘুমাতো সে। আজ দুপুরবেলা বেশ গুমোট ছিল। তনিমার ঘুম আসছিল না। ভাবল পেছন দিকের জানলাটা খুলে দিলে হয়। যদিও ওটা উত্তর দিক, তবুও ঘরের গুমোট ভাবটা কেটে যাবে হয়তো। এই ভেবেই সে জানলাটা খুলতে গেল। বাগানের দিকে জানলাটা খুলে দিতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। একটা অল্প বয়সী মেয়ে চাঁপা ফুলের গাছের তলায় একা বসে আছে। দেখে মনে হচ্ছিল সে যেন কাঁদছে। মাথায় এক ঢাল কালো চুল লুটিয়ে আছে মাটিতে। একটা দূরে শাড়ি গাছ কোমর করে পরা। বয়স 16 কি 17 হবে। ভারী সুন্দর মুখটা। মেয়েটা কে? ওই চাপা তলায় বসে মেয়েটা কাঁদছে কেন? একবার ডাকবো নাকি ওকে? একবার জিজ্ঞেস করলে হয় যে কি হয়েছে ওর। না না, থাক, আবার কে কি ভাববে। থাকে, হয়তো ওর কোনো মনের কষ্ট হবে, তাই এখানে এসে লুকিয়ে কান্নাকাটি করছে। কাদের বাড়ির মেয়ে কে জানে। এদিকে বাড়িগুলো এত দূর দূর, কার বাড়িতে কে থাকে কিচ্ছু বোঝা যায় না। প্রতিবেশীদের সাথেও তো সেভাবে পরিচয় নেই আমার। কিন্তু লোকের বাগানে এসে কেনই বা বসে থাকবে মেয়েটা? তাছাড়া এখানে তো সব গাছপালায় ভর্তি বাড়িগুলো। আরে না, একবার ডাকি ওকে। এই মেয়ে, এই কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? হঠাৎই তনিমার গলার স্বর শুনে মেয়েটা চোখ তুলে জানলার দিকে তাকালো, আর তনিমাকে দেখা মাত্র অদৃশ্য হয়ে গেল। তনিমা কেমন ঘাবড়ে গেল। এ কিরকম ব্যাপার হলো? এ কি ভোজবাজি নাকি? হয়তো তার চোখের ভুল হয়েছে, না হলে এইভাবে কেউ অদৃশ্য হতে পারে?
তনিমা কাউকে কথাটা বলতে পারল না, কারণ তাকে নিয়ে সবাই হাসবে এবার। কিন্তু পর পর 3 দিন সে চাঁপা গাছের নিচে মেয়েটাকে দেখল। আর কোনো কাজ নয়, শুধু ওই চাঁপা গাছের নিচে বসেই মেয়েটা কাঁদে। আর এত দূর থেকে তনিমা সেটা স্পষ্ট বুঝতে পারে। পরপর 3 দিন একই জিনিস দেখলাম আমি। রোজ রোজ একটা মেয়ে দুপুরবেলায় গাছতলায় বসে কাঁদে, এটা ভাবতেই আমার খারাপ লাগছে। ডাকলেই অদৃশ্য হয়ে যায়, আবার ঝোপ ছাড়ে। আমি রাতে অমিতকে এটা বলবো। রাতে তনিমা অমিতকে কথাটা বলল। অমিত একটু অবাক হয়ে বলল, বলো কি? ওই বাগানের ভিতর বাইরে থেকে যাওয়ার তো কোনো উপায় নেই, কারণ সারাটা বাগান কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা। যেতে হলে আমাদের বাড়ির ভিতর দিয়ে যেতে হবে। কারো চোখ এড়িয়ে রোজ রোজ বাগানে যাওয়াটা, না, সেটা তো একেবারে সম্ভব নয়, তাই না? আর তাছাড়া আমি কোনোদিন ওরকম কোনো মেয়েকে দেখিনি তনিমা। সেটা তো আমারও অবাক লাগছে। ভর দুপুরে একটা মেয়ে রোজ অন্যের বাগানে ঢুকে কাঁদবে কেন? ও সব পুরোপুরি মাথা থেকে বাদ দিয়ে দাও। কি দেখতে কি দেখেছো তার ঠিক নেই। আর কোনোদিন দুপুরবেলা ওদিকে জানালাটা খুলবে না। কি দরকার? ওটা তো উত্তর দিক, হাওয়া বাতাস এমনিতেই আসবে না। তুমি কি ভূত প্রেতের ভয় পাচ্ছ নাকি? কি যে বলো তুমি! তাহলে তো আমিই তাকে আগে দেখতাম, তাই না? মেয়ে ভূত মানেই তো পেতনি, সে তো আমাকেই আগে দেখা দিত, ঠিক কি না বলো তো? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। তনিমা আর কিছু না বলে হেসে ফেলে অমিতের কথায়। পরের দিন সকালে ওপরে বুলামাসি কাজ করতে এলে তনিমা তাকে গত 3 দিন দুপুরে দেখা মেয়েটার কথা বলল। শুনেই বুলামাসির চোখ কপালে উঠল। সে তনিমার কাছে এসে গালে হাত দিয়ে ফিসফিসিয়ে বলল, শোনো বৌরানী, এসব গাগিরামে হয়েই থাকে। তুমি বিশ্বাস করো আর নাই করো, তেনারা সব মানুষ নয় গো। তুমি আর কোনোদিন দুপুরবেলা জানলা খুলবে না, মনে থাকে যেন কথাটা। তোমার শাশুড়ির কানে গেলে আবার ঝকমারি করবেন তিনি। এই বুলা মাসি, তুমি কি সব বলছো বলো তো? আমাকে কি ভয় দেখাচ্ছ নাকি? নইলে এরকম ভূতের গল্প কেন বলছো? আমি তো মেয়েটাকে স্পষ্ট দেখেছি। ভূত হলে ওভাবে পরিষ্কার দেখা যেত নাকি? আরে ছোট থেকে তো শুনেছি ভূত তো ছায়া ছায়া দেখা যায়, স্পষ্ট তো দেখা যায় না। কি জানি বাবা কি ব্যাপার, যত সব আজগুবি কথা। হে শনি গো বৌরানী, হে শনি, এই বুলা কাউরে ভয় দেখায় না। সাবধান করলাম, না শুনলে না শুনবে, আমার কি। এই বলে বুলামাসি ততক্ষণে রনিতের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। তনিমা খেয়াল করেছে রোজ বুলামাসি রনিতের ঘরের তালা খুলে ঢুকে ঘর বন্ধ করে দেয়, ঘরের ভিতর ঝাড়পোঁছ করে আবার তালা দিয়ে বেরিয়ে যায়। তনিমা বুঝে উঠতে পারে না রনিতের ঘর সারাক্ষণ তালা দিয়েই বা রাখে কেন তার শাশুড়ি কল্যাণী। কি আছে কে জানে ঘরটায়, আর রোজ ঝাড়পোঁছ করার দরকারটাই বা কেন হয়? ওই ঘরে তো কেউ থাকেই না। দোতলার 3খানা ঘরের মধ্যে সব থেকে ভালো ঘরটাই রনিতের, দক্ষিণ পূর্ব খোলা আর অনেকটা বড়। তাছাড়া ওই ঘরে একটা ব্যালকনিও আছে। এসব অমিতের মুখেই শুনেছে তনিমা। দুপুরে খেতে বসেছে সবাই মিলে। বুলামাসি পরিবেশন করছিল 3 জনকে। অমিত বাড়িতে নেই, শনিবারও ওর স্কুল থাকে। হঠাৎই বুলামাসি তনিমার দুপুরবেলায় বাগানে দেখা সেই মেয়েটার কথা তুলল, অথচ নিজেই বলতে বারণ করেছিল কাউকে কথাটা। অদ্ভুত ব্যাপার স্যাপার সব যেন। আর শাশুড়ি কথাটা শুনেই কেমন ভয় পেয়ে গেল। মুখটা যেন ছাইয়ের মতো সাদা লাগছে দেখতে। ভয় ধরানো গলায় কল্যাণী তনিমাকে বলল, শোনো, তুমি কখনো ওই জানালা দুপুরবেলা খুলবে না, কেমন? এইসব জায়গায় অনেক খারাপ জিনিস হয়, তুমি বুঝবে না, তাই তোমায় বারণ করে দিলাম। হ্যাঁ, কিন্তু মেয়েটা কে মা? তাকে আপনারা কেউ চেনেন না? আশেপাশের কোনো বাড়ির মেয়ে নাকি? হ্যাঁ,
না 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 না, এরকম কোনো মেয়ের কথা তো জানি না বাপু। আর আমি ভালোই জানি ও কোনো মানুষ নয়। তোমাকে ভয় দেখাবে বলেই রোজ দুপুরবেলায় আসছে বাগানে। কই, আমরা তো কেউ কখনো এসব দেখি না। শাশুড়ির কথায় তনিমা ভয় পেল না ঠিকই, কিন্তু আর জানলাটা খোলেনি কদিন। কি দরকার, সবাই যখন বারণ করছে। পরদিন দুপুরে ঘরে শুয়েছিল তনিমা। হঠাৎ ঘরের ভিতর তীব্র চাঁপা ফুলের গন্ধ পাচ্ছিল সে। এত গন্ধে তার ঘুমটা ভেঙে গেল। আর ভেঙে যেতেই দেখল আধো অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। ভালো করে ঠাহর হতেই দেখল সেদিনের দেখা বাগানের সেই মেয়েটা ঘরের ভিতর দাঁড়িয়ে আছে। ওই রকম খোলা চুল, গাছকোমর করে পরা শাড়ি, তবে তার এক কানে দুল ঝুলছে আর এক পায়ে নূপুর। আর সব থেকে ভয়ের ব্যাপার হলো মেয়েটার দু চোখ বেয়ে জল নয়, রক্ত ঝরছে। তনিমা ভয় চিৎকার করে উঠতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। বিস্ফারিত চোখে সে তাকিয়ে থাকলো মেয়েটার দিকে। মেয়েটা এবার এক পা করে এগিয়ে এলো তনিমার দিকে। ভয়ে আর আতঙ্কে তনিমা চোখ বন্ধ করে থাকলো। আর বুঝি নিস্তার নেই ওর হাত থেকে আজ। এবার তার গলা ঠিক টিপে ধরবে। সেই অবস্থাতেই তনিমা শুনল সে খিলখিল করে হাসছে আর বলছে, আমায় দেখে ভয় পেলে বৌমণি? ভয় পেও না, তোমার কোনো ক্ষতি আমি করব না। একমাত্র তোমার উপর আমার যে অনেক ভরসা গো, তাই তো ছুটে এসেছি তোমার কাছে। আমায় ফিরিয়ে দিও না তুমি। আমি যে তোমার কাছে এসেছিলাম ভরসা করে, আমার যন্ত্রণার কথা বলতে। তুমি শুনবে না আমার কথা? কাউকে তো বলতে পারিনি বিশ্বাস করে আমার যন্ত্রণার কথাগুলো। তোমার কাছে আমি যে অনেক আশা নিয়ে এসেছি গো বৌমণি। ও বৌমণি, শুনছো? না, তনিমার আর কোনো সার নেই। সে অজ্ঞান হয়ে গেছে ভয় পেয়ে। এতটা ভয় সে কোনো দিন পায়নি। একটু পরেই নিজে থেকে জ্ঞান আসতে তনিমা দেখে ঘর ফাঁকা, কেউ নেই ঘরে। ধর্মর করে উঠে বসে বাইরে গিয়ে দেখল, না, কোথাও কেউ নেই তো। আর ঘরের ভিতর ফুলের সেই গন্ধটাও নেই। আর মেয়েটা এসেছিল তার কাছে কিছু বলবে বলে। তনিমা ওকে দেখে অত ভয় পেল কেন? নিজেকে বড্ড বোকা বোকা মনে হচ্ছে তার। এত ভীতু সে কোনো দিন ছিল না, বরং সাহসী বলেই সুনাম ছিল। আজ নিজেই নিজের সুনামে কালি ছিটাল। কি এমন ক্ষতি হতো মেয়েটার কথা শুনলে? আর কি সে আসবে তার কাছে? না, আজকের কথা কাউকে বলা যাবে না। সবাই ভয় পাবে আর নানা রকম বিধিনিষেধ আরোপ করবে। তনিমা আজ দুপুরের কথাটা কাউকেই জানালো না, এমনকি অমিতকেও না। ও পরদিন থেকে আবার জানলা খুলে রাখল। না, দুদিন কাউকে দেখতে পেল না। 3 দিন বাদেই আবার মেয়েটাকে দেখল। বাগানের চাঁপা গাছের নিচে বসে আছে মাথা গুঁজে। একটু পরেই তার দিকে তাকাতেই সে হাতছানি দিয়ে ডাকলো তাকে। মেয়েটা অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পরেই ঘরের ভিতর সেই চাঁপা ফুলের গন্ধ। আর তারপরেই তনিমা দেখতে পেল মেয়েটাকে। সে আজ ভয় পেল না, মনে সাহস এনে বলল, তুমি বলো তো সেদিনকে বলতে এসেছিলে, আজ আমি তোমার সব কথা শুনবো, আর আমি ভয় পাবো না। তনিমার কথায় মেয়েটা বিষণ্ণভাবে হেসে বলল, শুধু শুনলেই হবে না বৌমণি, তোমাকে তার প্রতিকারের চেষ্টা করতে হবে। যদি কেউ কিছু করতে পারে সে শুধু তুমি। আমি তোমার জন্যই অপেক্ষা করেছিলাম এতদিন। সে কি আমার জন্য? মানে
আমি তো মাত্র 2 দিন হলো এই বাড়িতে বউ হয়ে এসেছি। এখানকার কোন ঘটনা ঘটেছিল কবে, তার প্রতিকার আমি কেমন করে করব? পারলে একমাত্র তুমিই পারবে, তাই তো তোমার কাছে ছুটে এসেছি। না হলে আমি যে শান্তি পাচ্ছি না বৌমণি। আগে আমি তোমার কথা শুনবো, তারপর দেখছি কি করা যায়। ঠিক আছে, আজ আমি তোমায় সব খুলে বলছি, তবেই তুমি বুঝবে কেন আমি শান্তি পাচ্ছি না। আমার ভিতরটা সর্বদা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে, যতদিন না এই অন্যায়ের কোনো প্রতিকার হবে। মেয়েটা মেঝে বসলো আর তারপরেই বলতে শুরু করলো তার জীবনের যন্ত্রণার কথা, যা সে এতদিন কাউকে বলতে পারেনি। আর অবাক হয়ে তনিমা সেই কথাগুলো শুনতে শুনতে কখনো রাগে কখনো দুঃখে যেন ভেঙে পড়ছিল। মানুষ এতটা নৃশংস হতে পারে? কি করে পারলো এটা করতে? অমিত আজকাল খেয়াল করছে তনিমা বড্ড চুপচাপ হয়ে গেছে। সবসময় কি যেন ভাবে সে, জিজ্ঞেস করলেও বলে কিছুই হয়নি, কি আর হবে। কিন্তু অমিতের মনের খটকা যায় না। কি হলো মেয়েটার? এই তো কি সুন্দর হাসি খুশি থাকতো সবসময় তনিমা, অথচ কদিনের মধ্যেই এত পরিবর্তন কি করে হলো? সেদিন দুপুরবেলায় বুলামাসি রনিতের ঘরে ঢুকেছিল কাজ করতে। হঠাৎই নিচ থেকে কল্যাণীর ডাক শুনে নিচে ছুটল। তনিমা ভাবল, এই সুযোগটা আমি কাজে লাগাবো। একবার রনিতের ঘরে ঢুকে দেখি কি আছে ওখানে, যার জন্য সবসময় তালা দিয়ে রাখে ঘরটায়। তনিমা দ্রুত পায়ে রনিতের ঘরে ঢুকল। এদিক ওদিক খুঁজে পেতে বেশ কিছু সন্দেহজনক জিনিস সরিয়ে নিল। তারপর আবার নিজের ঘরে ফিরে এলো। বুলামাসি কিছুই জানল না। দুপুরবেলা তনিমা দরজা বন্ধ করে রনিতের ঘর থেকে আনা সব জিনিস নিয়ে বসল। কাপড়ের পোঁটলা খুলতেই হাঁ হয়ে গেল। কত কি জিনিস রাখা রয়েছে তার মধ্যে, যার একটাও রনিতের নয়। দেখেই বোঝা যাচ্ছিল কোনো মেয়ের ব্যবহৃত জিনিস এগুলো। তনিমা ঠিক করল রনিতকে যেভাবেই হোক দেশে ফেরাতে হবে, না হলে পাপের শাস্তি ও পাবে কি করে। আর এ ব্যাপারে অমিতের সাহায্য নিতেই হবে। সেদিন ছুটি ছিল অমিতের। দুপুরবেলায় সে তনিমার কাছে জানতে চাইল, এই তোমার কি হয়েছে বলো তো? আজকাল তো মনমরা হয়ে থাকবে কেন? বলবো, তার আগে বলো মামনি কে, তারপর আমি সব বলছি। মামনি? তাকে তুমি চিনলে কি করে? আগে বলো সে কে। আমাদের বাড়িতে থাকতো, বাড়ির কাজকর্ম করত, কিন্তু সে তো অনেকদিন আগেই চুরি করে পালিয়ে গেছে। আমি তোমাকে একটা ঘটনা বলবো, এবার বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, কিন্তু আমি বিশ্বাস করেছি। আর এর প্রতিকার না করতে পারলে আমি শান্তি পাবো না। আমি মানসিক যন্ত্রণায় সারা দিন রাত ছটফট করছি। মানে এই কি হয়েছে আমায় সব খুলে বলো তো। আমি তো কিছু জানি না। আমি কথা দিচ্ছি, সব শোনার পর আমি সাহায্য করার চেষ্টা অবশ্যই করব। তোমায় আমি সব বলবো, কিন্তু আমাকে তোমাকে একটা কথা দিতে হবে। এর প্রতিকার কিন্তু আমরা দুজনে মিলেই করব, না হলে যে একটা বড় অন্যায় চাপা পড়ে থাকবে, এর কোনো কিনারা হবে না। ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম। এবার বলো কি সেই ঘটনাটা যা জানার পর থেকেই তুমি অশান্তির মধ্যে আছো? তনিমা বলতে শুরু করে আর স্তব্ধ হয়ে শুনতে থাকে অমিত। সে তো এসব কিছুই জানতো না এতদিন। সব তার অবর্তমানে ঘটেছে, আর পরে যা যা শুনেছে সবটাই মিথ্যা। সবকিছু শোনার পর অমিত তনিমাকে কথা দিল, এত বড় অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। এর প্রতিকার আমি আর তুমি দুজনে মিলেই করব, কথা দিলাম। রাতে খেতে বসে অমিত বলল, মা, এবার রনিতকে দেশে ফিরতে বলো। কতদিন হয়ে গেল ও বাড়ি ছাড়া। আর তোমরাও এ নিয়ে কিছু বলো না ওকে। আমিও কি চাই যে আমার ছেলেটা ওভাবে বিদেশ বিভুঁয়ে পড়ে থাকুক, কিন্তু কি আর করার আছে আমাদের? কেন কিছু করার নেই মা? রনিত বাড়ি ঘর ছেড়ে দিনের পর দিন বিদেশে পড়ে থাকবে, এটা তো ঠিক নয়। আপনারা জোর করলেই ও ঠিক ফিরে আসবে।
তারপর ওর বিয়ে থার ব্যাপারও তো ভাবতে হবে। হ্যাঁ, আমার তো রনিতকে বিদেশে পাঠানোয় খুব আপত্তি ছিল, কিন্তু ও যাওয়ার জন্য জেদ করলো তখন, আর ওই পরিস্থিতিও তখন সেই রকম ছিল আর কি। পরিস্থিতি সেরকম ছিল মানে? কি হয়েছিল তখন? আরে কিছুই না, তোর বাবার তো ওই রকমই কথা চিরি, ছাড়তো ওনার কথা, বয়স হয়েছে তো। আসলে রনির তো কবে থেকেই সিঙ্গাপুরে যাবে বলে পাসপোর্ট করিয়েছিল, তাই মামা তখন ফোন করে যেতে বলল, আর রনি তো চলে গেল, এই আর কি। সে না হয় কিছুদিনের জন্য বেড়াতে যেতে পারে, তা বলে 1.5 বছরের ওপর হয়ে গেল দেশে ফিরবে না রনিত? এটা কিরকম কথা? না না, তোমরা এবার ওকে ফিরতে বলো দেশে। ঠিক আছে, তাই বলবো ওকে, শুনবে কি না তা তো আর জানি না। নে এখন সবাই খেয়ে নে তো তাড়াতাড়ি। রাতে শুতে এসে তনিমা বলল, শোনো না, তুমি একবার তোমার মামার সাথে কথা বলবে তো, উনি যদি কিছু জানতে পারেন। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ, আমি কালী মামার সাথে কথা বলবো। পরদিন অমিত তার মামাকে ফোন করলো। হ্যাঁ, হ্যালো মামা, কেমন আছো সবাই? রনিত কেমন আছে? ওহ, ও তো একদম দেশে ফেরার নামই করে না। আমরা তো সব ভালোই আছি, তবে রনিত তো এখানে থাকে না, ও তো অনেকদিন হলো অন্য জায়গায় চলে গেছে, সেভাবে ফোন টোনও করে না। সে কি, কতদিন হলো আলাদা আছে? আমি তো জানি তোমার বাড়িতেই রয়েছে। না রে, আমার বাড়িতে 2 মাস ছিল, আমি ভেবেছি বেড়াতে এসেছে, কিছুদিন বাদে চলে যাবে, কিন্তু ও বলল আর দেশে ফিরবো না, এখানেই থাকবো। একটা কাজকর্ম জুটিয়ে নিয়ে এখান থেকে চলে গেল। আমি তো দিদি জামাইবাবুকে বললাম ওকে দেশে ফিরে যেতে বলো, পড়াশোনা কমপ্লিট করেনি, কিন্তু ওরাও দেখলাম রনিতের ব্যাপারটা নিয়ে গা করলো না, কেন জানি না। আচ্ছা মামা, তুমি কি রনিতকে তোমার ওখানে যেতে বলেছিলে সেদিন, মানে যখন ও গেল সিঙ্গাপুর? সে তো আমি অনেক আগে বলেছিলাম একবার, সেদিন তো নিজেই হঠাৎ ফোন করে বলল যে মামা আমি তোমার কাছে যাচ্ছি যত তাড়াতাড়ি হয়, তারপরেই ও এখানে চলে এলো। আচ্ছা, ওর লোকাল নাম্বারটা দাও তো একবার। কেন, নেই তোর কাছে? না, আসলে ফোন চেঞ্জ করেছি তো, মানে সেভ করা হয়নি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, লিখে নে। এরপরে মামার সাথে আরও কিছু টুকিটাকি কথা বলে ফোন রেখে দিল অমিত। ও ঠিক ব্যাপারটা বুঝে উঠতে পারল না, কে মিথ্যা বলছে আর কে সত্যি বলছে। ভাবল একবার রনিতকে ফোন করতে হবে। সেদিন অমিত আর তনিমা দুজনেই ফোন করে রনিতকে এখানে ফিরে আসতে বলল। কাম অন দাদা, আমি এখানে একটা চাকরি করছি, ওখানে গেলে একদম বেকার হয়ে যাব। কলকাতায় নো মোর ফিউচার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস ফ্যাক্ট। আরে আগে তো ফিরে আয়, তারপর দেখা যাবে। তুই তো গ্র্যাজুয়েশনই কমপ্লিট করিসনি, এখানে এসে কলেজে ভর্তি হবি আবার। শোন দাদা, আমার দ্বারা ওসব গাধার খাটুনি মার্কা পড়াশোনা আর হবে না, বরং চাকরির চেষ্টাই করতে হবে। সেই তো যখন চাকরি করব, সো ওয়াই নট হিয়ার? ভালো জব, ভালো মাইনে, ভালো লাইফস্টাইল, এসব ছেড়ে ওখানে নো ওয়ে। ফিরে এসো না ঠাকুরপো, তোমার সঙ্গে তো আমার আলাপটাও হয়নি ঠিক করে। যদি ফিরে না আসো আর কোনোদিন কিন্তু কথা বলবো না তোমার সাথে। ও বাবা, এত রাগ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বৌদির রাগ ভাঙাতে তো তাহলে যেতেই হবে। ঠিক আছে, দেখছি। কদিন পরে রনিত তাদের জানালো পরের মাসেই সে দেশে ফিরবে। বৌদি অনুরোধ করেছে বলেই তার কথা রাখতে সে বাড়ি ফিরবে এবার। তনিমার অনুরোধে রনিত যে দেশে ফিরছে তাতে তার শ্বশুর শাশুড়ি খুব খুশি হলো জেনে। তনিমার মনে হলো রনিত দেশে ফিরলে তার অনেকটা শান্তি হবে, তারপর কি হয় দেখা যাবে। রাতে খেতে বসে অমিত মায়ের কাছে জানতে চাইল, আচ্ছা মা, আমাদের বাড়িতে মামুনি বলে একটা মেয়ে থাকতো না, সে হঠাৎ চলে গেল কেন? আচমকা এমন প্রশ্ন শুনে কল্যাণী ঘাবড়ে গেলেন। একটু পরে বললেন, আরে ও তো অনেক জিনিস চুরি করে পালিয়েছিল, তোকে বলেছিলাম না, তোর মনে নেই নাকি? কিন্তু মামুনি তো খুব ভালো মেয়ে ছিল, সে হঠাৎ মানে চুরি করে পালালো? আর কবে পালিয়েছিল? রনিত যখন বাড়িতে ছিল তখন কি? ওই তো মানে রনিত যাওয়ার আগেই। আরে না না, রনিত চলে যাবার পরে তো।
যা জানো না তা নিয়ে যে এত কথা কেন বলো তা তো আমি বুঝি না বাপু। হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে, তাই তো। তুমি চুপ করো, কিছু মনে তো রাখতেই পারো না, উল্টো পাল্টা কথা শুধু বলো না, বুঝেছো? বউয়ের ধমক খেয়ে অশোকবাবু চুপ করে গেলেন। তনিমা বুঝল এদের সবকিছুই গোলমালের ব্যাপার, কেউ আর সত্যি কথা বলতে চায় না। পরদিন দুপুরে আবার চাঁপা ফুলের গন্ধে ঘর ভরে গেল। অন্ধকার ঘরে তনিমা দেখল একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে। ফিসফিস করে বলল, বৌমনি, তুমি পারবে আমার হয়ে প্রতিশোধ নিতে, নইলে আমি যে শান্তি পাবো না, আর আমার মুক্তিও হবে না কোনোদিন। তোমার বুকের ভেতর যে যন্ত্রণার জ্বালা রয়েছে তোমাকেই সেটা নেভাতে হবে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তাই হবে বৌমনি, আমার কাজ আমিই করব, তুমি শুধু সাহায্য করবে আমায়। আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি সেজন্য। এই বলে আবছা অবয়বটি বাতাসে মিলিয়ে গেল আস্তে আস্তে। দেখতে দেখতে পরের মাসেই রনিত কলকাতায় ফিরে এলো। ছোট ছেলেকে পেয়ে বাবা মা দারুণ উচ্ছ্বসিত। দুদিন বেশ আনন্দের সাথেই কেটে গেল। 5 জনের একসাথে খাওয়া, আড্ডা আর বুলামাসির হাতের ভালো ভালো রান্না খেয়ে রনিত সিঙ্গাপুরের দুঃখ ভুলেই গেল। সেদিন রাতে সবাই শুয়ে পড়েছে। হঠাৎই রনিতের ঘর থেকে একটা বীভৎস চিৎকার শুনে সবাই ছুটে গেল সেদিকে। ভেজানো দরজা ঠেলে ওরা ঢুকে দেখে রনিত ঘরের মাঝখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। রাত তখন 1:30। এই রনিত, কি হয়েছে? উত্তরে রনিত কিছুই বলল না, কাঁপা হাতে শুধু ব্যালকনির দরজার দিকে দেখালো। কি আছে ওদিকে ঠাকুরপো, বলো। আরে কে আছিস, একটু জল দে রে, আমার মানিকের কি হলো? এই চল, কি হলো আমার মানিকের? এই নে ভাই, জল খা। জল খেয়ে একটু ধাতস্থ হলো রনিত। বলল, আজ গরম লাগছিল বলে ব্যালকনির দরজাটা খুলে রেখে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ খোলা ব্যালকনি থেকে একটা হাত এসে আমার গলা টিপে ধরেছিল। আর সেটা ছিল একটা কঙ্কালের হাত। কি বলছো কি ঠাকুরপো? কই, এখানে তো কেউ নেই। তুমি বোধহয় দুঃস্বপ্ন দেখেছো। হ্যাঁ রে, সেটাই হবে। তুই শুয়ে পড়, কোনো ভয় নেই। হ্যাঁ, পাশের ঘরে আমরা আছি। না, আমি কিছুতেই ওই ঘরে একা শোবো না। মা আমার খুব ভয় করছে। মা আমার খুব ভয় করছে। না বাবা না, তোকে এখানে একা শুতে হবে না, তুই আমাদের ঘরে চল, আমাদের সাথে শুবি। আয় তো বাবা, আমার সাথে আয়। রনিত তার বাবা মার ঘরে চলে গেল। যেতে যেতে ওর বলা কথাটা তনিমার কানে এলো। আমি কেন ফিরতে চাইনি এখানে এবার বুঝতে পারছো তো? ফিরে আসার জন্য এমন জোর করলে তোমরা যে বলার নয়। কল্যাণী কি একটা বলল সেটা তনিমা বুঝতে পারল না, কিন্তু রনিতের কথাটা কানে এলো। বৌদি কি করে জানবে ও সব? তাই সে আমাকে আসার জন্য জোর করেছিল, কিন্তু তোমরা তো সব জানতে। পরদিন থেকে রনিত নিচের ঘরে শুতে শুরু করলো। তবে দিনের বেলা কোনো ভয় নেই ভেবে পরদিন দুপুরে শুতে এসেছিল ওর ঘরে। সন্ধ্যের পর চা দিতে এসে বুলামাসি দেখে সে অজ্ঞান হয়ে আছে। জ্ঞান ফিরতে জানা গেল দুপুরে ঘুমাচ্ছিল সে। হঠাৎই ঘুম ভেঙে যায় আর দেখতে পায় ঘরের সিলিং থেকে একটা মেয়ের লাশ ঝুলছিল। বিভৎস সেই লাশের জিভ বেরিয়ে এসেছে, চোখ উল্টানো রয়েছে আর দু চোখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। তাই দেখে ভয়ে রনিত অজ্ঞান হয়ে গিয়েছিল। রনিত এবার তাই ঠিক করে ফেলেছে সে এই বাড়িতেই থাকবে না, আবার ফিরে যাবে সিঙ্গাপুর। সেখানেই সে নিরাপদে থাকবে আর কোনো দিন দেশে ফিরবে না। রনিত একবার সিঙ্গাপুরে ফিরে গেলে
ও আবার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। কিন্তু এবার কি করা যায়? ওকে যে ওর প্রাপ্য শাস্তি পেতেই হবে। তনিমা অস্থির হয়ে উঠছিল যেন, কিন্তু সে কি আর করতে পারে। আবার সিঙ্গাপুর ফিরে যাবে বলে উঠে পড়ে তার ব্যবস্থা করে ফেলল রনিত। পরশু তার ফ্লাইট ভোরবেলায়। আজ অনেক রাত অবধি সবাই মিলে খাবার টেবিলে গল্প করছিল। তনিমার যদিও ওসবে মন ছিল না, সে শুধু ভাবছিল রনিত এবার সেই মেয়েটার হাতের বাইরে চলে যাচ্ছে, আর সে কোনো দিন পারবে না প্রতিশোধ নিতে। কি গো বৌদি, কি এত ভাবছো? তোমার মাথায় এত কিসের চিন্তা বলো তো? আসলে ভাবছিলাম তুমি এতদিন বাদে দেশে ফিরলে, অথচ থাকতেই পারলে না, আবার সেই সিঙ্গাপুর ফিরতে হচ্ছে। আমার কিন্তু খুব খারাপ লাগছে সেটা ভেবে। কি আর করবো বলো তো, দেখলে তো এ বাড়িতে আমার ওপর যে কার এত রাগ তা কে জানে। তাই আমার বিদেশে থাকাই ভালো। পারলে তোমরা বরং সিঙ্গাপুরে একবার ঘুরে যেও। রনিতের কথায় অমিত আর তনিমা দুজনেই হাসল। ঘড়িতে 12টা বেজে 10। সবাই যে যার মতো ঘরে শুতে চলে গেল। আজ রাতে রনিত নিচের ঘরে রোজকার মতো শুয়েছিল বাবা মার সাথে। কাল বাদে পরশু সে আবার সিঙ্গাপুর ফিরে যাচ্ছে। হঠাৎই ভোর রাত্রে কল্যাণী আবিষ্কার করল রনিত বিছানায় নেই। সবাই উঠে চারদিকে খুঁজেও তাকে পেল না। বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে গেছে তার মা বাবার। তনিমা অমিতকে বলল, বলছি বাগানটা একবার দেখো তো, যদি ওখানে যায় রনিত। সবাই এবার বাগানের দিকে চলে গেল রনিতকে খুঁজতে। সত্যি সেই বাগানের চাঁপা ফুলের গাছের নিচে রনিতের দেহ পড়ে আছে। তবে তার দেহে প্রাণ নেই, চোখ দুটো খোলা আর যেন আতঙ্কে ঠেলে বেরিয়ে আসছে। জিভটাও বাইরে বেরিয়ে আছে। ছোট ছেলের এই পরিণতি দেখে কল্যাণীর প্রায় পাগল পাগল দশা। সমানে কপালে করাঘাত করছে আর বলছে, ঈশ্বর, কেন ওকে বাড়িতে আসতে বললাম আমি? এখানে না ফিরলে তো ওর এই অবস্থা হতো না। আমার মানিক রে। এদিকে অশোকবাবু যেন স্তব্ধ হয়ে গেছেন, একটাও কথা বলছেন না। খবর পেয়ে পুলিশ চলে এলো। পুলিশ এসে রনিতের লাশটা পরীক্ষা করছে। এমন সময় তনিমা বলল, স্যার, ওই চাঁপা গাছটার নিচে একটু খুঁড়ে দেখুন, হয়তো আরো অনেক কিছু পেতে পারেন। আরো কিছু বলতে কি বোঝাচ্ছেন আপনি? স্যার, এই গাছের নিচে একটা কঙ্কাল থাকার কথা। কথাটা শুনেই সবাই অবাক হয়ে গেল। এই কি বলছে তনিমা? পুলিশ অফিসার তার লোকজন দিয়ে চাঁপা গাছের নিচটা খুঁড়তেই সত্যি একটা কঙ্কাল বেরিয়ে পড়ল, যেটা অবশ্যই কোনো মেয়ের হবে, কারণ তার এক কানে দুল আর হাতে চুড়ি পরা রয়েছে। অফিসার তনিমার দিকে তাকিয়ে বলল, বলুন ম্যাডাম, এটা কার বডি? আপনি নিশ্চয়ই জানেন। তনিমা এবার তার শাশুড়ির দিকে তাকালো। দেখল সে বিস্ফারিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সেটা উপেক্ষা করে তনিমা জানতে চাইল, এটা কে বলুন তো মা? আপনি তো সব জানেন। এসব তুমি কি বলছো বৌমা? আমি কি করে জানবো? আমার থেকে তো তুমি দেখছি ভালো জানো সব কিছু। আর ন্যাকামি করো না তো বাবু। কেন জানবেন না আপনি? এসব তো আপনাদেরই কীর্তি। এখন জানি না বললে চলবে মা? তবে অফিসার, আমি বলছি আপনাকে, এটা এই বাড়ির কাজের মেয়ে মামনির কঙ্কাল। 1.5 বছর আগে যাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল। কি সর্বনাশ! এসব কি বলছেন আপনি? কারা ধর্ষণ করে মারলো মেয়েটাকে? ওখানে উপস্থিত সবার মধ্যেই ফিসফিসানি শুরু হয়ে গেছে। কারণ এতদিন সবাই জানতো মামনি চুরি করে পালিয়ে গেছে এই বাড়ি থেকে, অথচ তাকে ধর্ষণ করে খুন করেছে এদের ছেলে। আমি আপনাকে সব বলবো, কিন্তু কিভাবে আমি জানলাম সেটা জিজ্ঞাসা করবেন না। সেটা আমি বলতে পারবো না। বেশ, তাই বলুন, কিভাবে হয়েছে? 2 বছর আগে মামনি এ বাড়িতে কাজে ঢোকে। ছটফটে একটা মিষ্টি কিশোরী মেয়ে, বয়স তার 16-17 হবে।
তার বাবার অভাবের সংসারে একটু সুরাহার জন্য লোকের বাড়িতে কাজে লাগে। সবই ঠিক ছিল, যদি না এ বাড়ির ছোট ছেলের কুদৃষ্টিটা তার উপর পড়ত। এ বাড়িতে আসার পর থেকে মামনি বুঝতে পারত রনিত তাকে একটা খারাপ চোখে দেখে। মামনিকে দেখার পর থেকেই রনিত যেন একেবারে কামনার আগুনে জ্বলছিল। সব সময় ওর গায়ে হাত দিত, ওকে জড়িয়ে ধরার চেষ্টা করত। মামনি ওকে খুব ভয় পেতে শুরু করলো, এড়িয়ে যেতে লাগলো। ওপরে অমিত না থাকলে ও উপরে উঠতেই চাইতো না। রাতের বেলার শোয়ার আগেও রোজ জল দিতে এলে ওকে ঘরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করতো রনিত। মামনি অনেক কষ্ট করে ওর হাত থেকে নিজেকে বাঁচিয়ে চলত। অমিতকে নিয়ে তার কোনো ভয় ছিল না, কারণ সে তার বড় দাদার মতোই ছিল। একদিন সহ্য করতে না পেরে মামনি তার সাথে রনিতের অসভ্যতার কথা কল্যাণীকে বলে দিল, কিন্তু তাতে ফল হলো উল্টো। কল্যাণী মামনিকে যাচ্ছে তাই করে গালাগালি দিল, বলল, অসভ্য ইতর মাগি, তোর নিজের খারাপ স্বভাব আর সেটা তুই আমার ছেলের ওপরে চাপাচ্ছিস? হ্যাঁ, এত বড় সাহস তোর! এবার গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেব, বুঝেছিস? মামনি চুপ করে শুনল, আর কিচ্ছু বলতে পারল না। কারণ বাড়িতে তার মাস মাইনেটার যে অনেক দাম, তার কাজ চলে গেলে বেচারি খাবে কি? বাড়িতে 4-4টে খাবার লোক, সে কাজ করার পর থেকে তাদের সংসারের অনেক সুরাহা হয়েছে, কিন্তু এই কাজটা চলে গেলে মুশকিল হবে তাদের। তাই মামনিকে মুখ বুজে থাকতেই হবে, আর মেয়েটা সেটাই থাকতো। সেদিন একটা মেলা ছিল কাছে, নদীর ওপাশটায়। বড়দা অমিত তাকে মেলা দেখার জন্য টাকা দিয়েছিল। মামনি সেই টাকায় কানের দুল, হাতের চুড়ি, পায়ের নুপুর, চুলের ফিতে সব কিনে আনে, কারণ খুব সাজতে ভালোবাসত। তো ওই বয়সের মেয়ে তো একটু সাজগোজের শখ থাকবেই। অমিত তার পরদিনই কলকাতায় চলে যায়। তার পিসি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছিল, এটা শুনেই অমিত চলে যায়। আর তার পরের দিনই ছিল রনিতের জন্মদিন। কয়েকজন বন্ধু বান্ধব এসেছিল রাতের বেলায় বাড়িতে। ঘরের ভেতর লুকিয়ে মদ আর দেদার খাওয়া দাওয়া চলছিল। কল্যাণী বারবার মামনিকে দিয়ে এটা ওটা পাঠাচ্ছিল ওদের ঘরে, আর ওকে দেখে যেন ঘোর লেগে যাচ্ছিল ছেলেগুলো। এমন একটা ভর যৌবনা যুবতী রনিতের বাড়িতে যে রয়েছে ভাবাই যায় না। ওদের মধ্যেকার ভিতরের শয়তানগুলো জেগে উঠেছিল আস্তে আস্তে। নিজেদের মধ্যে ফিস করে মামনিকে নিয়ে আলোচনা শুরু করলো। শেষবারের মতো ঠান্ডা জল দিতে গেছিল মামনি। ঘরে তখন জোর গান বাজনা চলছে। মামনি ওদের জল দিয়ে আর ফিরতে পারল না। ওরা তাকে ঘরের ভিতর টেনে নিয়ে দরজা বন্ধ করে দিল। না, মেয়েটার বাঁচার আকুতি কারোর কানে পৌঁছয়নি, কারণ ঘরের ভেতরে এত জোরে গান বাজছে, তার উপর আবার দরজা বন্ধ। ওরা মুখে কাপড় গুঁজে দেয় মেয়েটা, যাতে কারোর কানে চিৎকার না পৌঁছায়। এরপর ওরা 6 জন মিলে একে একে তার উপর পাশবিক অত্যাচার চালায়। এত অত্যাচার মেয়েটা আর নিতে পারেনি। আস্তে আস্তে সে নেতিয়ে পড়ল, অতিরিক্ত রক্তক্ষরণ হতে শুরু করলো। তারপর মেয়েটার মৃত্যু হলো। ওরা যখন সবাই বুঝলো মেয়েটা মারা গেছে, তখন ভয় ঢুকে গেল সবার মনের মধ্যে, কারণ তখন সবার নেশা ছুটে গেছে। বন্ধুরা মেয়েটার মৃত্যুর সব দায় রনিতের ওপর চাপিয়ে দিয়ে ওদের বাড়ি থেকে তক্ষুনি পালিয়ে যায়। এবার রনিত তো মহা সমস্যায় পড়ল। এই ডেড বডি নিয়ে সে করবেটা কি? বোঝাই যাচ্ছে যে মেয়েটা আর বেঁচে নেই, কিন্তু লোক জানাজানি হওয়ার ভয়ে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, না হলে তার গলায় ফাঁসির দড়ি ঝুলবে যে, এটা জানা কথা। সে তক্ষুনি নিচে গিয়ে বাবা মাকে সব খুলে পড়ল। অন্য কেউ হলে হয়তো ছেলের এই অন্যায় মেনে নিত না, তার শাস্তি চাইতো, কিন্তু এরা যে ছোট ছেলেকে বড্ড ভালোবাসে, তার কোনো অন্যায় এদের চোখে দেখা দেয় না। ছেলের অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে কি করে ছেলেকে বাঁচানো যায় সেই নিয়ে আলোচনা করতে লাগলো। এরপর 3 জন মিলে ঠিক করলো ওই মৃত মেয়েটাকে নিজেদের বাগানের ভেতর মাটি খুঁড়ে কোনো একটা গাছতলায় কবর দেবে, আর কেউ কিচ্ছু টের পাবে না। সেই মতো ওরা 3 জন ঠিক করলো বাগানের চাঁপা গাছের গোড়া খুঁড়ে কবর দেবে মামনিকে। আর রনিত ঠিক করে ফেললো সব মিটে গেলে সে এবার মামার কাছে সিঙ্গাপুর চলে যাবে, কারণ তার বন্ধুদের সে আর বিশ্বাস করে না। যে কোনো সময় তাকে হয়তো ফাঁসিয়ে দিতে পারে, পুলিশের কাছে তার নামে বলে দিতে পারে। তখন সব দোষ যদি ওর ঘাড়ে এসে পড়ে,
রাত 11টার সময় চারিদিক শুনশান হয়ে যেতে ওরা 3 জন মিলে ওই বাগানের গাছতলায় মাটিতে গর্ত করলো। তারপর মেয়েটার বডিটাকে টানতে টানতে নিয়ে কবর দিল। এদিকে মামনির ছেঁড়া খোড়া পোশাক, পায়ের নুপুর, এক কানের দুল, এরকম নানা জিনিস ঘরের মধ্যে পড়েছিল। ওর মা সেগুলো নিয়ে একটা পোটলা করে লুকিয়ে রাখলো রনিতের ঘরের মধ্যে। ঘরটা তাই সেই থেকে সবসময় তালা বন্ধ হয়ে রয়েছে। এই দুর্ঘটনার পরের দিন সকাল হতেই কল্যাণী মানে আমার শাশুড়ি মা চেঁচামেচি করে সবাইকে জানালেন, হায় হায় হায়, আমার সব চুরি করে নিয়ে গেল গো। মামনি আমাদের বাড়ি থেকে সব দামি জিনিস চুরি করে পালিয়ে গেছে। আমাদের সর্বনাশ করে গেছে গো মেয়েটা। এ ভগবান, কি হয়ে গেল? আর অদ্ভুতভাবে সকলে সেটাই বিশ্বাস করলো, কারণ গ্রামের মানি লোকেরা পুলিশে খবর তাই কেউ দেয়নি। 2 দিন বাদে রনিত পালালো দেশ ছেড়ে সিঙ্গাপুর। এখানে ফেরবার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু বাড়ির লোকের চাপে আসতে বাধ্য হলো। কিন্তু ও ফিরে এসে এতই ভয় পাচ্ছিল যেখানে আর থাকবে না বলল, তাই পরশু আবার সিঙ্গাপুর চলে যেত। আর তার মধ্যে এই কাণ্ড। এই হলো সম্পূর্ণ ঘটনা স্যার। তনিমা থামতেই পুলিশ অফিসার জানতে চাইলেন, তার রনিত কি করে মারা গেল সেটাই চিন্তার বিষয়। দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়ে মরেছে। যাকে 1.5 বছর আগে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, সেই হয়তো মৃত্যুর শোধ নিয়েছে। আপনি ভৌতিক ব্যাপার বলতে চাইছেন ম্যাডাম? এছাড়া আর কি হতে পারে স্যার? আপনি ভেবে দেখুন না, রনি তোর বাবা মায়ের সাথে এক ঘরে শুয়েছিল, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেই দরজা খুলে কে তাকে বাগানে টেনে নিয়ে আসবে? আর এত ঘটনা ঘটলো আর কেউ টের পেল না। এটা কি আশ্চর্য নয় স্যার? এরপর আপনারাই তদন্ত করে সত্যিটা বার করুন। তনিমা যেন কোনো গোয়েন্দির মতোই কথা বলছিল। পুলিশ অফিসার সনদ বিশ্বাস লাশ নিয়ে যাবার ব্যবস্থা করল, আর ছেলের অন্যায় কাজে সাহায্য করার জন্য রনিতের বাবা মাকেও গ্রেফতার করা হলো। তার সাথে রনিতের ওই 5 বন্ধুদের ধরার জন্যও পুলিশ পাঠানো হলো। এক এক করে তারাও ধরা পড়েছিল। এরপর মামুনির বাড়ির লোককে খুঁজে এনে অমিত তাদের বেশ কিছু টাকা সাহায্য করেছিল, আর ওরা নিজেরা এই বাড়ি ছেড়ে চলে গেছিল স্কুলের কাছে একটা ভাড়া বাড়িতে। যে বাড়িতে এত অন্যায় ঘটনা হয়েছে, অমিত আর তনিমা সেখানে থাকতে চাইছিল না। তনিমা মামনির আত্মার শান্তি কামনায় একটা শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছিল, যদিও সে জানে না মেয়েটা শেষ পর্যন্ত শান্তি পেয়েছিল কিনা।